গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, তোমাদের বায়োলজি সাবজেক্টের প্রভাষক। চ্যাপ্টার 1 কোষ এবং এর গঠন সম্পর্কিত যেই টপিক সম্মিলিত যেই চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেন্ট্রাল ডগমা সম্পর্কে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। সেখানে কিছু অংশ বাকি ছিল, আজকে সেটা কমপ্লিট করব এবং আশা করি আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে আলোচনাটা দেখবে, বুঝবে এবং বইটা অবশ্যই সামনে রাখবে। তো চলো শুরু করি। লাস্ট ক্লাসে আমরা রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা ট্রান্সলেশন সম্পর্কে জানব, বা আরএনএ থেকে প্রোটিন তৈরির যে প্রসেস সেটা সম্পর্কে জানব। রেপ্লিকেশন যে প্রসেস ছিল সেটাতে মূলত ডিএনএ অনুলিপন ছিল, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেস। আমরা ডিএনএ অনুলিপনে অর্ধ সংরক্ষণশীল যে প্রক্রিয়াটি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এর পরবর্তীতে আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি বা ট্রান্সক্রিপশন প্রসেসটা দেখেছিলাম। মূলত ট্রান্সক্রিপশন প্রসেসে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, যেখানে কিনা অপ্রয়োজনীয় পার্টটি বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় পার্ট নিয়ে যে মেসেঞ্জার আরএনএ ফাইনালি তৈরি হয়, যা কিনা পরবর্তীতে কোষের সাইটোসলে প্রবেশ করে। এবং এইখানেই দেখা যায় যে পরবর্তীতে সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, অর্থাৎ এই প্রোটিন তৈরির যে প্রসেস, আরএনএ থেকে প্রোটিন তৈরি, এটাকে বলা হয় ট্রান্সলেশন। মূলত ডিএনএ এর ভাষাকেই দেখা যায় যে মেসেঞ্জার আরএনএর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর করা হয় এই ট্রান্সলেশন প্রসেসে। তাই ডিএনএর ভাষাকে আরএনএর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকেই বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশনে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলোর নামগুলো আমরা চলো লিখি। প্রথমেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যা কিনা ডিএনএর থেকে জেনেটিক কোড বহন করে নিয়ে এসেছে। পরবর্তীতে প্রয়োজন টিআরএনএ, যা কিনা সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বহন করে। এছাড়া প্রয়োজন অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি অ্যামাইনো অ্যাসিড সাধারণত 20 প্রকারের হয়ে থাকে। তো এই অ্যামাইনো অ্যাসিডগুলো মূলত হচ্ছে সজ্জিতকরণ, যেটা তিনটা করে সজ্জিত হয়, যাকে কিনা আমরা একটা জেনেটিক কোড বলি। মূলত 61 প্রকার কোডন তৈরি হয়, অর্থাৎ জেনেটিক কোড যেটা অ্যামাইনো অ্যাসিডের তিনটা করে হয়, অর্থাৎ এটাকে ট্রিপলেট কোডও বলা হয়। এই ট্রিপলেট কোডটা মূলত 61 ধরনের হতে পারে, কারণ 20টা অ্যামাইনো অ্যাসিডকে আমরা জানি। এরপরে যেটা প্রয়োজন সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাইবোজোম। কারণ রাইবোজোমকেই বলা হয় প্রোটিন তৈরির কারখানা, এবং রাইবোজোমেই মূলত এই মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড এগুলো মিলেই কিন্তু একটা প্রোটিন সিকোয়েন্স তৈরি করে। এছাড়াও কিছু অ্যাক্টিভেটিং এনজাইম রয়েছে, এদেরকে সাধারণত হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস বলা হয়। এরা যখন দেখা যায় যে প্রতিটি অ্যাক্টিভেটিং এনজাইম মূলত হচ্ছে এই সকল যে সিনথেটেস এনজাইম একটি অ্যামাইনো অ্যাসিড এবং একটি টিআরএনএর জন্য নির্দিষ্ট থাকে। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস যেই এনজাইম, এটা মূলত 3টা কার্যকরী সাইট থাকে। একটা কার্যকরী সাইট মূলত হচ্ছে অ্যামিনো অ্যাসিডের জন্য, একটি হচ্ছে এটিপির জন্য এবং একটি হচ্ছে টিআরএনএর জন্য। দ্যাট মিন্স অ্যাক্টিভেটিং যেই এনজাইম এটার 3টা সাইট 3টা নির্দিষ্ট পার্টের জন্য সুনির্দিষ্ট। একটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জন্য সুনির্দিষ্ট একটা সাইট, অন্য একটা সাইট হচ্ছে এটিপির জন্য সুনির্দিষ্ট থাকে, অন্য একটি সাইট হচ্ছে টিআরএনএর জন্য সুনির্দিষ্ট থাকে। তো চলো ট্রান্সক্রিপশন প্রসেস যেটা আছে সেই প্রসেসটা আমরা ছবিতে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যেই প্রথম অ্যামিনো অ্যাসিড সহ যেই শক্তিকৃত যে টিআরএনএ এবং রাইবোজোমের যে ক্ষুদ্র একক
মেসেঞ্জার আরএনএ সূত্রের সূচনা বিন্দুতে প্রথমে যে হচ্ছে সংযুক্ত হয়। এই যে দেখো আগমনী টিআরএনএ, এটা মূলত এখানে এসে কিন্তু সংযুক্ত হচ্ছে। আর যেই আরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করব সেটাই হচ্ছে এই যে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএতে দেখো ছোট ছোট তিনটা করে হচ্ছে কোড তৈরি করা, প্রত্যেকটারই কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে। এই যে AUG যেটাকে বলতেছি এখানে আমরা মিথিওনিন, যেটাকে আমরা মেথি নামে সংক্ষিপ্ত রূপ দিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা ট্রিপলেটেরই কিন্তু একটা করে নাম রয়েছে। তো প্রথমেই এটা সূচনা বিন্দুতে সংযুক্ত হয়। রাইবোজোমের ক্ষুদ্র একটি একক মেসেঞ্জার আরএনএ সূত্রের স্বীকৃত সিকোয়েন্সে সংযুক্ত হয়। সাধারণত শুরু করার কোড হচ্ছে AUG, অর্থাৎ অলওয়েজ প্রোটিন তৈরি হওয়ার জন্য স্টার্টিং কোডন হচ্ছে AUG। এবং প্রথম যেই অ্যামিনো অ্যাসিড সেটার নাম হচ্ছে মিথিওনিন। মিথিওনিন যুক্ত যে টিআরএনএ এর অ্যান্টিকোডন মেসেঞ্জার আরএনএ সূত্রের সম্পূরক বেস পেয়ারিংয়ের সূচনা কোডন হচ্ছে এটা ঠিক উল্টা UAC। এটা উপরের দিকে লিখি UA দেন C। এর সবগুলো মূলত মিলিতভাবে সূচনা যৌগ বা হচ্ছে ইনিশিয়েটিভ কমপ্লেক্স বলে এটাকে। এবং এর পরবর্তীতে দেখা যায় যে রাইবোজোমের যেই বড় একক এবং ছোট একক, এই দুইটা এককের মধ্যে বড় এককটি প্রথম এসে এই মিথিওনিন বা AUG এর সাথে সংযুক্ত হয়। বড় এককের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে A সাইড আর একটা হচ্ছে P সাইড। প্রথমটি মূলত হচ্ছে টিআরএনএ, এই যে টিআরএনএ এটা হচ্ছে A সাইডে এসে সংযুক্ত হয় এবং পরবর্তীতে সে P সাইডে ঠিক অ্যান্টিকোডন দিয়ে সংযুক্ত হয়ে চলে যায়। তো তখন A সাইডটা খালি হয়ে যায় এবং P সাইডে অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড চেনে সংযুক্ত হয় এবং খালি A সাইড পুনরায় আবার একক একটি অ্যামিনো অ্যাসিড সহ নতুন টিআরএনএ এখানে চলে আসে। অর্থাৎ এখানে দেখো এই টিআরএনএটা যখন এখানে এসে সংযুক্ত হয়েছে, UAC অ্যান্টিকোডন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে সে কিন্তু P সাইডে চলে এসেছে। পরবর্তীতে আমরা দেখি যে এটা পরবর্তীতে নতুন আরেকটি টিআরএনএ এখানে এসে চলে এসেছে, সেও আবার A সাইড থেকে P সাইডে চলে আসে, সে কিন্তু চলে আসে, বের হয়ে যায় নতুন একটা প্রোটিন তৈরি করে। আবার নতুন একটা টিআরএনএ আবার A সাইডে সংযুক্ত হয়, T সাইডে চলে যায়। এভাবে পর্যায়ক্রমে অনেকগুলো প্রোটিন, যেমন হচ্ছে মিথিওনিন, এর পরবর্তীতে হচ্ছে প্রোলিন, দেখো তোমাদের বইতেও লেখা আছে প্রোলিনকে প্রো দ্বারা বোঝানো হয়েছে। তারপর টাইরোসিন, যাকে টাই দ্বারা বলা হয়েছে। এরপর হচ্ছে অ্যালানিন, যেটাকে অ্যালা দ্বারা বোঝানো হয়েছে। এরপরে আবার দেখো টাইরোসিন। এভাবে একটার পর একটা প্রোটিন কিন্তু সিকোয়েন্স আকারে P সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে এবং A সাইডে নতুন টিআরএনএ নতুন একটি প্রোটিন সহযোগে চলে আসছে। তো বহির্গামী টিআরএনএ যখন নতুন প্রোটিন নিয়ে যায় তখন কিন্তু এভাবে চলতে যখন থাকে সবার শেষে কিন্তু এক জায়গায় স্টপ একটা কোডন চলে আসে। স্টপ কোডন মূলত হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, যেটা আমরা UAA অথবা UAG অথবা UGA, এই 3টা নামে স্টপ কোডন থাকে। এই যে প্রসেস, এই প্রসেসে মূলত হচ্ছে একটি ট্রাইফসফেট GTP থেকে শক্তি গ্রহণ করে ইনিশিয়েটিভ ফ্যাক্টর নামে একদল প্রোটিন মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ এবং রাইবোজোম ইত্যাদিতে একসাথে এনে দেয়।
এই সংযুক্ত স্থানে যে মেসেঞ্জার আরএনএ এবং টিআরএনএ সূত্রদ্বয় অ্যান্টিপ্যারালাল এবং বেস পেয়ারিং কমপ্লিমেন্টারি বা সম্পূরক, এবং দেখা যায় যে অ্যামিনো অ্যাসিডকে সংযুক্ত করে যে টিআরএনএ সূচনা যৌগ থেকে সরে গিয়ে সাইটোসলে যেই সাইটোপ্লাজমের তরল অংশ সেখানে চলে আসে এবং পুনরায় একই জাতীয় অপর অ্যামিনো অ্যাসিড আনার জন্য প্রস্তুত হয়ে যায়। তো রাইবোজোম মূলত এখানে মেসেঞ্জার আরএনএ সূত্রের যে 5 থেকে 3 মুখী অবস্থায় চলতে থাকে, ফলে একটির পর একটি অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে সংযুক্ত হয়ে পলিপেপটাইড তথা প্রোটিন অণু গঠন করে। বিশাল বড় একটা প্রোটিন অণু পলিপেপটাইড বন্ধনীর মাধ্যমে সংযুক্ত হয়ে প্রোটিন অণু গঠন করে ফেলেছে। তো এই হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়া যখন চলতে থাকে তখন দেখা যায় যে পরবর্তী যেই শক্তিকৃত টিআরএনএ খালি এ সাইডে প্রবেশ করে, এবং কিছু লক্ষণীয় বিষয় সেটা বলতেছি। টোটাল প্রসেসটা যখন হয়, টিআরএনএ সবসময় হচ্ছে খালি সাইড যেটা এ সেখানেই প্রবেশ করে, এবং টিআরএনএর অ্যামাইনো অ্যাসিডটা পি সাইডে এসে বর্ধিষ্ণু পলিপেপটাইড চেইনের সাথে সংযুক্ত হয়ে যায়। সম্পূর্ণ যেই টিআরএনএ পলিপেপটাইড যৌগ এর কোডন সহ নতুন করে শূন্য হওয়া পি সাইডে চলে আসে। ইলংগেশন ফ্যাক্টর বা প্রলুব্ধকরণ বা বৃদ্ধিকরণ যে একটা ফ্যাক্টর বলে একদল প্রোটিন থাকে, যারা কিনা এই সকল কাজে খুব বেশি সহায়তা করে। রাইবোজোম মূলত হচ্ছে মেসেঞ্জার আরএনএ বরাবর চলতে চলতে একসময় যখন স্টপ কোডন, এই যে 3টা কোডনের নাম লিখলাম, এখানে যখন প্রবেশ করে, অর্থাৎ রাইবোজোম এ সাইটে স্টপ কোডন যখনই প্রবেশ করে তখন ট্রান্সলেশন বন্ধ করতে হয়, অর্থাৎ বন্ধ হয়ে যায়। কারণ এসব কোডন কোনো অ্যামিনো অ্যাসিড বা কোনো টিআরএনএর কে এনকোড করে না, বরং এর পরিবর্তে একটি প্রোটিন রিলিজ ফ্যাক্টর তখন সংযুক্ত হয়ে যায়, এবং ফলে নতুন সৃষ্ট প্রোটিন অণুটি তখন রাইবোজোম থেকে রিলিজ হয়ে যায় বা মুক্ত হয়ে যায়। ট্রান্সলেশন প্রক্রিয়া মূলত হচ্ছে নিয়ন্ত্রণেরও একটা ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে পলিজোম ট্রান্সলেশনের গতি অনেক সময় হচ্ছে বাড়িয়ে দেয়, পলিরাইবোজোম যেটাকে বলা হয়, এটা মূলত হচ্ছে নিয়ন্ত্রিত হয় তখন। এখানে উল্লেখযোগ্য যে মেসেঞ্জার আরএনএ দ্বারা সরাসরি নির্ধারিত হয় প্রোটিন অণুর অ্যামিনো অ্যাসিডের সংখ্যা এবং অনুক্রম। আবার মেসেঞ্জার আরএনএ হচ্ছে ডিএনএ অণুরই একটি অংশের হুবহু প্রতিচ্ছবি। তাহলে বোঝা যায় যে প্রোটিন অণুতে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা এবং অনুক্রম পরোক্ষভাবে কিন্তু নির্ধারিত হয়েছে সেই ডিএনএ দ্বারা। তাই আদিকোষে নিউক্লিয়াস না থাকায় একই সাথে এক প্রান্তে মেসেঞ্জার আরএনএর এর ট্রান্সক্রিপশন চলতে থাকে এবং অপর প্রান্তে ট্রান্সলেশন চলতে থাকে। আর প্রোটিন যদি বড় অণুর জৈব রাসায়নিক পদার্থ, তবে মাত্র 20 প্রকার অ্যামিনো অ্যাসিড বিভিন্ন অনুক্রমে সজ্জিত হয়ে বড় বড় প্রোটিন অণু গঠন করে, এবং 2টা অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড বন্ধন দ্বারা সংযুক্ত থাকে। তো এই ছিল ট্রান্সলেশনে মূলত হচ্ছে লক্ষণীয় বিষয়। তো ট্রান্সলেশন আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি বলেছিলাম এই যে 3টা প্রসেস, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, 3টাকে কেন একত্রে সেন্ট্রাল ডগমা বলা হয় এটা নিয়ে আমরা বলবো। তো তার আগে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে এই যে যেই 3টা করে কোডন সংযুক্ত হয়, এটাকে মূলত হচ্ছে জেনেটিক কোড বলা হয়। এই জেনেটিক কোড দ্বারাই মূলত হচ্ছে একটা জীবের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নির্ধারিত হয়। এই 3টা কোড মূলত হচ্ছে অ্যামিনো অ্যাসিডের, মানে একাধিক কোড একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। যেমন এখানে আমরা মিথিওনিন দেখলাম, বা অনেকগুলো অ্যালানিন দেখেছি, অনেকগুলো এখানে প্রোটিনের যেই কোডন ছিল সেগুলো সব মিলেই কিন্তু মূলত হচ্ছে অ্যামিনো অ্যাসিডকেই কোড করে। কখনো একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে কখনো কোড করতে পারে না। একটি কোড অলওয়েজ হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য নির্দিষ্ট। কোডন তৈরিতে নিউক্লিওটাইড যেই লেটারগুলো লেখা হয়েছে, যেমন হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল অর্থাৎ AUG, এগুলো যেটা দেখানো হয়েছে, এগুলো কখনো ওভারল্যাপ করে না, অর্থাৎ ক্রমসজ্জাটা কখনো উল্টাপাল্টা করে না, অর্থাৎ সেম থাকে অলওয়েজ। কোডনসমূহ সার্বজনীন, অর্থাৎ বিশ্বের সকল প্রজাতির জন্যই সমানভাবে প্রযোজ্য, এবং সেই আদিকাল থেকে শত শত বিবর্তন যতই হোক না কেন একই রকম আছে। এবং এই জেনেটিক কোড সর্বদা 3 অক্ষর বিশিষ্ট
ট্রিপলেট কোড, অর্থাৎ তিনটা নিয়ে হচ্ছে এই ট্রিপলেট কোডটা থাকে। শুরু এবং সমাপ্তি কোড কিন্তু সবসময় নির্দিষ্ট। আমরা কিন্তু শুরুর কোডটা লিখে দিয়েছিলাম, আবার লিখছি, সেটা হচ্ছে AUG। এই AUG যেটা স্টার্টিং কোডন এবং স্টার্টিং কোডনটা হচ্ছে এই AUG এবং এন্ডিং কোডন বা সমাপ্তি কোডন হচ্ছে তিনটি। এটাও কিন্তু সার্বজনীন, UAA অথবা UAG অথবা UGA। দুইটা কোডের মধ্যে অতিরিক্ত নিউক্লিওটাইড থাকে না, আবার সমাপ্তি কোড না আসা পর্যন্ত অব্যাহতভাবে এই অ্যামাইনো অ্যাসিড সংযুক্তিটা চলতে থাকে। তাই বলা যায় জেনেটিক কোডটাই মূলত হচ্ছে একটা জীবের যে বৈশিষ্ট্য সেটাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, যা কিনা প্রোটিনের মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ থাকে। সেই প্রোটিনটা আবার লিপিবদ্ধ থাকে মেসেঞ্জার আরএনএতে, সেই মেসেঞ্জার আরএনএটা লিপিবদ্ধ থাকে ডিএনএতে। তাই ডিএনএকেই বলা যায় যে জীবের বংশগতির যে বৈশিষ্ট্য সেটার ধারক এবং বাহক, যা কিনা ক্রোমোজোমের মধ্যে থাকে। তো জীবের এই যে সেন্ট্রাল ডগমাটা কেন বলা হলো, মূলত রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমেই ডিএনএ এবং আরএনএ এবং প্রোটিন এর মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান হয়। এর সম্পর্কটা আবারও বলছি, সেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি অথবা ডিএনএ থেকে আরএনএ তৈরি, এবং আরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি, এবং প্রোটিন তৈরির যে প্রসেস এটাকেই কিন্তু সর্বশেষ আমরা বলেছি ট্রান্সলেশন। ডিএনএ এবং আরএনএ উভয়েরই উৎপাদন নিয়ন্ত্রণ, এই হচ্ছে একটি সম্পর্কের মূল কথা। এই ধারণা বা প্রত্যয়টি মূলত হচ্ছে জীববিজ্ঞানের একটি মৌল প্রত্যয়। এটা কিন্তু সমস্ত জীবেই কিন্তু চলতেছে এবং এর মাধ্যমেই কিন্তু বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হচ্ছে। এ কারণে এই প্রত্যয়টিকে বলা হয় কেন্দ্রীয় প্রত্যয় বা ইংরেজিতে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। ওয়াটসন কর্তৃক 1958 সালে প্রস্তাবিত এই সেন্ট্রাল ডগমাটা 1968 সালে কমনার চাকরিক রূপ দান করেন এবং 1970 সালে দশকে জানা যায় যে কোনো কোনো ক্ষেত্রে আরএনএ থেকে পরবর্তী উল্টা দিকে ডিএনএও তৈরি হয়, যাকে কিনা রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসটার নাম কিন্তু ট্রান্সক্রিপশন, বাট আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় সেটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশন একটা খুবই মারাত্মক ভাইরাস এইচআইভির ভেতরে পাওয়া গিয়েছে, যা কিনা জীবের এইডস নামক মরণ ব্যাধি জন্য দায়ী। তাই বলা যাচ্ছে যে এই যে তিনটা প্রসেস আজকে আমরা জানলাম এবং গত ক্লাসে দুইটা প্রসেস জেনেছি, সব মিলিয়ে তিনটা প্রসেস জেনেছি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এগুলোই মূলত জীবের সমস্ত জীববিজ্ঞানের ক্ষেত্রেই কেন্দ্রীয় একটি প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা নামে পরিচিত। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝেছ। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবে। তোমাদের উপস্থিতি নিশ্চিতের জন্য নাম এবং রোল নাম্বারটি লিখবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা যদি লিখে দাও আমার জন্য খুবই উপকৃত হয়, এবং তোমাদের কমেন্ট দেখে আমি বুঝি তোমরা ক্লাসটা আসলে কতটুকু করছো। সামনে যদি কখনো সুযোগ হয় সামনাসামনি ক্লাস করব, এবং যদি কোয়েশ্চেন থাকে সেটা সামনাসামনি আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। যারা কষ্ট সহকারে ক্লাসটি করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে হয়তোবা কলেজ খুলবে, সরকার ঘোষণা দিবেন। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকার চেষ্টা করি আমরা। যেহেতু আমরা চ্যাপ্টার 1 আজকে শেষ করে দিলাম, আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 2 বা কোষ বিভাজন এ সম্পর্কে বিস্তারিত জানব। তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাসে বই সামনে রেখে ক্লাসটা করবে এবং প্রয়োজনে যে সকল কোশ্চেন জাগে সেটা খাতায় খাতায় লিখে রাখবে, যা কিনা কমেন্ট বক্সে পরবর্তীতে কমেন্ট করতে পারো। তোমাদের যে কোশ্চেন সেটা যদি আমরা না দেখি তাতে আদারওয়াইজ কিন্তু আমরা বুঝতে পারি না তোমরা কতটুকু ক্লাস করেছো। সো ক্লাসটা যদি ফলপ্রসূ করতে চাও অবশ্যই
ক্লাসে কমেন্ট করবে। কমেন্ট থেকেই বোঝা যায় তোমরা ক্লাসটা সম্পূর্ণরূপে দেখেছো। তো আজকে যারা কষ্ট সহকারে ক্লাসটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে দ্বিতীয় চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার শুরু করব। সবাই সুস্থ থাকো। এই পর্যন্তই আজকের ক্লাস। ধন্যবাদ।